গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব সন্তোষ কুমার ঘোষের লেখে একটি গল্প, স্বয়ংবরা। জিওগ্রাফির বইয়ের পাতা উল্টাতেই চোখে পড়ল ভাঁজ করা এক টুকরো নীল কাগজ, যার শিরোনামায় লীলার নাম। সারা শরীর জ্বলে গেল, কান দুটো গরম হয়ে উঠল লীলার। অনুপমের চিঠি, সন্দেহ নেই। এ নিয়ে বুঝি 3 বার হলো। লোকটার স্পর্ধাও তো কম নয়। আর চোখে লীলা একবার তাকিয়ে দেখল রুবি দেখছে কিনা। রুবি তখন ভূগোলের অঙ্কে ডুবে গেছে। গ্রিনউইচ 0 আর কলকাতা প্রায় 90। গ্রিনউইচে যখন সকাল 7টা, কলকাতায় তখন কটা লীলাদি? কেন তুমি বার করতে পারছো না? লীলা অঙ্কটা ছাত্রীকে আরেকবার বুঝিয়ে দিল, কিন্তু বোঝাতে গিয়েও ভুল হয়ে যায়। একটা অস্বস্তি কাঁটার মতো মনে বিঁধে আছে। চিঠিটা বাঁ হাতের মুঠোতেই রইল। ব্যাগ খুলে রাখবে সে উপায়ও নেই। রুবি ড্যাবড্যাবে বোকা চোখে তাকিয়ে আছে। চিঠিটা অবশ্য না পড়েও ছিঁড়ে ফেলে দেওয়া চলে। লীলা জানে ওতে কি লেখা আছে। 2-4 ছত্র কবিতা, তাও আবার ভুল কোটেশন। 1-2 বানান ভুল। আর তুমি আমার ঘুম কেড়ে নিয়েছ, জাতীয় খানিকটা অজবিলাস। অবশ্য অজ কথাটার অভিধানগত অর্থে এসব ন্যাকামি তো লীলা কম দেখল না। প্রথম প্রথম মজা পেত, এখন শুধু গা জ্বলে। দরজার বাইরে পর্দার নিচে 2খানি পা তখন থেকে ঘুরঘুর করছে। খুক কাশি, ঠিক শ্লেষাজনিত নয়, শোনা যাচ্ছে। লোকটা কি ভীরু? মেরুদণ্ড বলে কিছু ওর নেই নাকি? সাহস থাকে তো আসুক না, এসে বসুক। এটা তোর দিদির বাড়ি। ভগ্নীকে পড়ানোয় লীলা ফাঁকি দিচ্ছে কিনা সেটা লক্ষ্য করবার অধিকার তোর আছেই। আর যেমন চরিত্র তেমনি চেহারা। রোগা টিং করছে, ধাক্কা দিলে বুঝি পড়ে যাবে। নির্ঘাত ডিসপেপসিয়ায় ভুগছে। নিষ্প্রভ চোখ দুটির নির্বুদ্ধিতা উঁচু পাওয়ারের লেন্স দিয়েও ঢাকতে পারে না। কথা বলতে এলেই কুঁজো হয়ে যায়, যেন কুর্নিশ করছে। কপালের রগটা মাঝে মাঝে চেপে ধরে, যেন স্বাস্থ্যহীনতাই বাহাদুরি। এই মূঢ়কে কে বোঝাবে? দুর্বলতার অভিনয় করে বড় জোর অনুকম্পাই কোরানো চলে। কিন্তু ভালোবাসা কেড়ে নিতে হলে চাই সাহস আর বলিষ্ঠতা, শরীরের এবং চরিত্রের। আধো আধো বুলি শুনলে মনে একমাত্র মাতৃভাব আসে, তার বেশি কিছু নয়। পড়ানো শেষ হলো। ব্যাগটা গুছিয়ে লীলা উঠে দাঁড়ালো। নিচু হয়ে ঘাড় ফিরিয়ে দেখে নিল শাড়ির ব্রেসটা ঠিক আছে কিনা। তারপর বারান্দায় বেরিয়ে এলো। এদিক ওদিক একবার তাকালো কৌতূহল বশেই। তারপর সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। শেষ ধাপ অবধি পৌঁছেছে এমন সময় পেছনে খুক কাশির শব্দ শোনা গেল। ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিল, এবার মিহি মার্জিত গলা কানে এলো। শুনছেন? ঘুরে দাঁড়ালো লীলা। কি বলুন? বেশি দূর নামতে সাহস করেনি অনুপম। গোটা 5 ধাপ উপরে। সিঁড়িটা যেখানে ঠেকেছে সেখানে এসে দাঁড়িয়েছে। কি রোগার হলদে, 1 ফোঁটা মাংস নেই, 1 ফোঁটা নেই রক্ত। একটু কাঁপছেও বুঝি নার্ভাস হয়ে, কথা জড়িয়ে যাচ্ছে। আমার আমার চিঠিটা পেয়েছেন? পেয়েছি। লীলা হেসে ফেলল রকম সকম দেখে। মাস্টারনি মুখোশটা আর বজায় রইল না। কিন্তু জিওগ্রাফির বই তো ডাকবাক্স নয়।
প্রশ্রয় পাওয়া জীববিশেষের মতো অনুপম কোঁচা দোলাতে দোলাতে নেমে এলো আরও 3-4 ধাপ। মনে মনে গুছিয়ে নিয়ে মিঠি মিঠি হেসে বলল, "আহ, সব ডাকি কি ডাক বাক্সের মারফত পৌঁছয়, না পাঠানো চলে?" লীলার মুখে একটা কঠিন কথা এসেছিল। প্রেমের শখ আছে, অথচ হাতে চিঠি দেওয়ার সাহস নেই। বলবে ভেবেছিল, কিন্তু কথাটাকে একটু কোমল করে বলল, হাতে দিতে পারেন না? অনুপম হয়তো ভাবল এও প্রশ্রয়। লীলা ওকে তবে উৎসাহ দিচ্ছে। যে 2 ধাপ বাকি ছিল সে 2 ধাপও নেমে এলো। চকচকে গাল দুটো, একটু আগেই কামিয়েছে বুঝি। বেহিসেবি স্নো মেখেছে। নির্মল শ্বশ্রু চোয়াল এখন আরও যেন তোবড়ানো। লীলাকে ছুঁতে সাহস করল না অনুপম। ধরা ধরা গলায় শুধু বলল, অভয় দিচ্ছেন?" লীলা ধমক দিল, সোজা হয়ে দাঁড়ান অনুপম বাবু। আপনার আগের চিঠি দুটো পেয়েছিলাম, কিন্তু তা নিয়ে কোনো হইচই করিনি এই জন্য যে তাহলে টিউশনিটা ছাড়তে হবে। আজও করতাম না, কিন্তু আপনি ডাকাডাকি করে সমস্ত অনর্থ ঘটালেন। গোটা কতক শক্ত কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার গোড়াতেই ভুল হয়ে গেছে অনুপম বাবু। একটু থেমে শান্ত ঠান্ডা গলায় লীলা ফের বলতে শুরু করল, আপনি দিদির বাসায় পরম সুখে আছেন। খেয়ে গড়িয়ে সন্ধ্যায় বাঁশি বাজিয়েও হাতে বাড়তি যে সময়টুকু থাকে সেটুকু প্রেম করে কাটাতে চান। ভুলে যান যে আমার কথা সম্পূর্ণ স্বতন্ত্র। গরিবের মেয়ে, কোনো রকমে পাশ করেছি। দুপুরে স্কুলে চাকরি করি। এর উপরেও যদি রোজ সকাল সন্ধ্যায় বাড়ি বাড়ি পড়াতে যাই, সেটা প্রেম করতে নয়, প্রেমের কথা শুনতে নয়, সংসারে উপরি কটা টাকা আনতে। আমার উপর কতজনের ভার জানেন? মা, বাবা, ছোট 3 বোন, নাবালক 2 ভাই। আমাকে ভালোবাসেন বলছেন, পারবেন এদের ভার নিতে? অনুপমের গলা ক্ষীণতর হয়ে এলো। একটা চাকরির কথা চলেছে, সেটা ঠিক হলেই। চিঠিখানা ওর হাতে ফিরিয়ে দিয়ে লীলা বলল, আগে ঠিক হোক, তারপর এসব দেবেন। আরও একটা কথা আপনাকে বলি, এসব চিঠি ফিটি দেবেন না। কিছু বলা থেকে সোজাসুজি এসে বলার সাহস অর্জন করুন। এসব আশেপাশে ঘুরঘুর করা, শুনিয়ে শুনিয়ে গুনগুন করে গান গাওয়া, ন্যাকামি ভর্তি কবিতা কোট করে চিঠি পাঠানো, এসব ছাড়ুন। এতে মেয়েদের মন পাওয়া যায় না। পড়েননি, বলহীনের কাছে কিছুই লভ্য নয়। অনুপমের বিবর্ণ মুখের দিকে চেয়ে লীলা বুঝি ঈষৎ করুণা বোধ করল। কিন্তু প্রয়োজন ছিল এই অপ্রিয় সত্য ভাষণের। দুঃখ যদি পায় পাক, একটা দুঃখের ভেতর দিয়েও শিক্ষা হোক। এমন ভুল যেন আর না করে। পুরুষ না হয়েও স্ত্রীলোকের প্রণয় প্রার্থনার মতো ভুল। রাস্তায় এসে লীলা দেখল এরই মধ্যে বেশ বেলা হয়েছে। যখন পড়াতে এসেছিল তখন সকালের জোর রোদ পা টিপে টিপে পাশের উঁচু বাড়িটার ছাদ থেকে এবারে ছাদে সবে লাফিয়ে পড়েছে। তারপর এতক্ষণ ধরে কেবল গড়িয়ে নেমেছে আর ছড়িয়ে পড়েছে। জানালার পর্দায়, কম্পাউন্ডের করবি আর কৃষ্ণচূড়ার পাতায়, শিশির ভেজা ঘাসের শীষে শীষে। কবজির ক্ষুদ্রাকৃতি ঘড়িতে সময় দেখল 8:30। স্কুলের সময় প্রায় শেষ হয়ে এলো। বাসায় ফিরে সবে পোশাকি জামা কাপড় বদলাবার উপক্রম করছিল। মা বললেন, বাইরের ঘরে তোর জন্য কে বসে আছে? আমার জন্য? লীলা বিস্মিত হলো। কে আবার এসেছে এত সকালে? অনুতপ্ত অনুপমই আবার আসেনি তো? কিন্তু এত শিগগির পৌঁছবে বা কি করে? তেল মাখবে বলে খোঁপাটা খুলে ফেলেছিল। আবার আলাদা করে চুলগুলো গ্রন্থিবদ্ধ করতে হলো।
কতকটা অন্যমনস্কভাবেই চিরুনি বুলিয়ে নিল কপালে আর কানের কাছে। বাইরের ঘরে এসে যাকে দেখল তাতে মনে হলো এত সবার প্রয়োজন ছিল না। নিতান্ত একজন ক্যানভাসার। এর আগেও দু একবার এসেছে লীলার কাছে। নিব, কলম, পেন্সিল, চক, ব্লটিং আর কাগজের ব্যবসা করে লোকটা। তাছাড়া ওর বুঝি নিজেরই কি একটা কালি আছে। লীলাদের স্কুলের কন্ট্রাক্টটা নেবে বলে ওকে এসে ধরেছে। লীলার এক সহপাঠিনীর কিরকম আত্মীয় হয় বুঝি। প্রথম দিন তার কাছ থেকে পরিচয়পত্র নিয়ে এসেছিল। ডান হাতের কনুইটা টেবিলের উপর, বাঁ হাতটা নিচে ঝোলানো। লোকটাকে কুণ্ঠিত জড়সড় হয়ে বসে থাকতে দেখে লীলার মায়া হলো। নমস্কার। লীলাকে ঢুকতে দেখে লোকটা উঠে দাঁড়ালো। নমস্কার, গম্ভীর কণ্ঠে লীলা বলল মাস্টারনি মানান গলায়, যেন চিনতে পারেননি এমন ভাব করল। আমি মিত্র অর্ডার সাপ্লায়ার্সকে রিপ্রেজেন্ট করছি, সরজিৎ মিত্র। ব্যাগ খুলে কার্ড বার করে দিল লীলাকে। এর আগেও তো আমি এসেছি। কথা বলছে না তো খই ভাজছে। এই ক্যানভাসের যাতে লোকগুলো এমন চালিয়াত হয়। করিস তো বাবা পেন্সিল, কাঁচি, ছুরি, ফিরি, অথচ পোশাকের ঘটা দেখে মনে হবে একটা প্রিন্স কিংবা ইন্ডাস্ট্রিয়াল ম্যাগনেট হবে বুঝি। টুপি, ট্রাউজার, শার্ট, কোট, কলারের ষোড়শ অপচার আয়োজন আছে ঠিক। লীলার অনুমতি নিয়ে লোকটা সিগারেট ধরালো একটা। আগুনটা ধরালো এক আশ্চর্য কৌশলে, শুধুমাত্র ডান হাতে। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, নাও টু বিজনেস। আমি ফেয়ারফিল্ড চাই, ফেভার নয়। আমাদের স্টেশনারি জিনিসগুলোর স্যাম্পল আপনার কাছে দিয়ে যাই। বাজারের আর 5টা জিনিসের সঙ্গে মিলিয়ে দেখুন। জানেন মিস সোম, আমি ডিসঅনেস্টিতে বিশ্বাস করি না। এই যে ফার্মটা গড়ে তুলেছি, মিত্র অর্ডার সাপ্লায়ার্স, এটা আমারই এন্টারপ্রাইজে তৈরি। ক্যাপিটাল সামান্য যা কিছু তাও আমার। একবার কইতে শুরু করলে থামতে চায় না। গলার স্বরও কি আশ্চর্য ভারী লোকটার। অল্প অল্প ঠান্ডা লাগলে যেমন হয়। কথা বলতে বলতে টেবিলে একটা চাপড় মেরেছিল, আসতেই অবশ্য। তবু টেবিলটা যেন এখনো থরথর করে কাঁপছে। কি মোটা মোটা আঙুল, বাহুমূল, কবজি আর কোনো এর বেড়ে বোধহয় কোনো তফাত নেই। বেলা হয়ে যাচ্ছিল। লীলা বলল, আমার বাসায় এসে তো সুবিধা হবে না। এসব ব্যাপার হেডমিস্ট্রেসের হাতে। স্কুলে আসবেন, ওর সঙ্গে আলাপ করিয়ে দেব। আশা দিচ্ছেন? চেষ্টা করে দেখতে পারি। লীলা সংক্ষেপে বলল। সরজিৎ মিত্র উঠে দাঁড়ালো। কড়কড়ে স্ত্রী, পুরো হাতা শার্ট, বাঁ হাতটা ঢুকিয়ে দিয়েছে ট্রাউজারের পকেটে। চকচকে নতুন পয়সার মতো তামাটে মুখ। স্বাস্থ্য এতটা উজ্জ্বল না হলে কালোই বলা যেত। একদিন তবে আপনার স্কুলে যাচ্ছি। শেষবারের মতো মাথাটা নুইয়ে নমস্কার করে সরজিৎ চলে গেল। চৌকাঠ পেরিয়ে নামলো রাস্তায়। তারপর ফিরে একবার বাড়িটাকে দেখে নিয়ে আবার সোজা এগিয়ে গেল। লোকটা পা ফেলছে জোরে জোরে, দূরে দূরে। ওর চলায় ফেরায়, কথায়, এমনকি উঠে দাঁড়ানোর ভঙ্গিতে, সিগারেট ধরানোয় কোথায় একটা অস্বাভাবিকতা আছে। চোখে সেটা বেঁধে, কিন্তু বোঝা যায় না কেন। পরদিন সকালে যখন ছাত্রী পড়াতে গেল, তখন লীলা ঈষৎ অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। কালকের সকালের বিশ্রী ঘটনাটা ভুলতে পারেনি। অনুপম আজ আর চিঠি দিতে সাহস করবে না ঠিক, কিন্তু কে জানে, হয়তো ওর দিদিকে কিছু বলে থাকবে। ওসব প্যান প্যানে ছেলেদের অসাধ্য কিছু নেই। নিজের কীর্তি কাহিনী চেপে গিয়ে হয়তো দিদিকে বলেছে, মাস্টারনি ওকে অবোধ মেষ শিশু পেয়ে
ঘাড় মটকানোর মতলবে ছিল ইত্যাদি। ছাত্রীর মাও কি ভাইয়ের কথা অবিশ্বাস করতে পারবেন? লীলাকে হয়তো ছাড়িয়ে দেবেন, নতুন টিচার আসবে রুবির জন্য। আবার দিন কতক তাকেও চিঠি লেখালেখি করবে অনুপম। পুরনো চিঠিগুলোর নকল রেখে দিয়ে থাকে যদি, তাহলে তো কোনো মেহনতি নেই। তারপর হয়তো বা ইতিহাসের পুনরাবৃত্তি, নতুন টিচারটা পটেও যেতে পারে। বা সিঁড়ির মুখে দেখা হলো অনুপমের সঙ্গে। মুখোমুখি পড়ে গিয়ে বুকটা একবার কেঁপে গেল লীলার। আজ আবার কি হয় কে জানে। কিন্তু অনুপম ওকে দেখে গম্ভীর মুখে একপাশে সরে দাঁড়ালো, কোনো কথা বলল না। লীলা খানিকটা স্বস্তি পেল। এরপরে রুবিও যখন রোজকার মতো খাতা পেন্সিল নিয়ে ঘরে ঢুকল, এমনকি রুবির মাও একবার ঘরে এসে স্মিত মুখে কুশল প্রশ্ন করে গেলেন, তখন আর সংশয় মাত্র রইল না যে অনুপম কিছু বলেনি। এরপরে আরো 2-3 দিন অনুপমের সঙ্গে দেখা হয়েছিল। আরও যেন হলদে হয়ে যাচ্ছে অনুপম। এ কদিনে চোয়াল যেন আরো চুপসে গেছে। ভেবেছিল অনুপম ওকে কিছু বলবে, কিন্তু লক্ষ্য করল ওকে দেখলেই অনুপম গম্ভীর মুখে সরে যায়। স্পষ্ট বোঝা যায় এড়াতে চায়। কদিন পরে অনুপমকে আর দেখতেই পেল না। 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল। শেষে লীলায় একদিন কৌতূহলী হয়ে ছাত্রীকে জিজ্ঞাসা করল, তোমার মামাকে যে দেখছি নে? রুবি বলল, ও মা, জানেন না বুঝি, মামা এখান থেকে চলে গেছে। চলে গেছে? কোথায়? কানপুরে, আমার এক মাসিমার কাছে। সেখানে এক ফ্যাক্টরিতে কাজ পেয়েছে শুনেছি। লীলা বলল, ও। জানালার বাইরে তাকিয়ে একটু অন্যমনস্কও হয়ে গেল। নিছক চাকরির জন্য লোকটা কানপুরে গেছে একথা বিশ্বাস করতে প্রবৃত্তি হলো না। আঘাতটা ভুলতে গেছে। কেবলমাত্র তার জন্য একটা লোক দেশান্তরী হয়েছে। কথাটা ভেবে লীলার মন খারাপ হয়ে গেল। বিজনেস করছে অথচ লোকটা সামান্য কাণ্ড জ্ঞানও নেই। এসেছে যখন, শেষ ঘণ্টাটিও বেজে গেছে। চক মাখা হাত ধুয়ে লীলা ছাতার বই হাতে নিয়ে তৈরি হয়েছে বাড়ি যাবে বলে। এমন সময় পেয়ারা নিয়ে এলো ভিজিটিং কার্ড। এই কার্ড লীলার ব্যাগের মধ্যে আরও খান 2 আছে। মিত্র অর্ডার সাপ্লায়ার্স, রিপ্রেজেন্টেড বাই এস মিত্র। পরিষ্কার স্বাক্ষর করেছে MITRA। ইঙ্গবঙ্গীয় মিটার হয়নি এই ঢের। নিচে নেমে এসে লীলা ধমকে সুরে বলল, আচ্ছা, এই বুদ্ধি দিয়ে আপনি ব্যবসা করবেন? আপনাকে কি এখন আসতে বলেছি? 4টে বেজে গেছে। হেডমিস্ট্রেস চলে গেছেন কখন? তাতে কি হয়েছে? ঈষৎ স্মিত, কতকটা অপ্রতিভ মুখে সরজিৎ উঠে দাঁড়ালো। আরেকদিন না হয় আসবো। পাশাপাশি গেট অবধি এলো ওরা। লীলা বলল, বিবেচনার অভাবে আজ আপনার শুধু পরিশ্রমই সার হলো। শুধু পরিশ্রমই নয়, সরজিৎ একটু হেসে বলল, পারিশ্রমিকও কিছু তো পেলাম, পাইনি? লীলা সামান্য চমকে উঠল। সহজ স্বাভাবিক গলায় একেবারে সোজাসুজি কথা বলছে লোকটা। বাঁকা গলি ঘুঁজি চেনে না। ট্রাউজারের পকেটে বাঁ হাত রেখে পাশাপাশি একেবারে শটান হেঁটে যাচ্ছে। কোথাও কুণ্ঠা নেই। সেদিনও মনে হয়েছিল, আজও মনে হলো লোকটার সপ্রতিভতা আছে, কিন্তু সেটা যেন অতি প্রকট। আপনি কোন দিকে যাবেন? জিজ্ঞাসা করল সরজিৎ। বাসায়। আপনি? ঠিক নেই। লীলা বলল, আচ্ছা তাহলে চলি। চলবেন? লোকটা এক মুহূর্ত যেন ইতস্তত করল, তারপর বলল, চলুন তবে, আমিও এদিকে যাব।
কিছু বলাও যায় না, রাস্তা তার একার নয়। তবু পাশাপাশি হেঁটে যেতে লীলা সংকুচিত হয়ে পড়ছিল। ট্রামে বাসেও এ সময় বড় ভিড়। একটা রিক্সা দেখে লীলা এক মুহূর্ত দাঁড়ালো, কিন্তু সরজিৎও দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে। রিক্সা করবেন? উঠুন না, অনেকখানি তো পথ। না না, কুণ্ঠিত হয়ে তাড়াতাড়ি বলে উঠল লীলা, প্রায় চিৎকারের মতো শোনালো। এক রিক্সায় ওঠার চেয়ে পাশাপাশি হেঁটে যাওয়া ভালো। খানিকটা গিয়ে সরজিৎ প্রস্তাব করল, একটু চা খেয়ে নেওয়া যাক, কি বলেন? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছেন। একবার রিকশায় ওঠার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চা খেতে অস্বীকার করবার শক্তি লীলার ছিল না। এই লোকটা না বুঝ আবদারের মধ্যেও কোথায় যেন একটা দুর্নিবার দাবি আছে। প্রশ্রয় না দিয়ে উপায় নেই। নিজে যেচে এসে আলাপ করেছে, পাশাপাশি চলেছে। একে ফেরাতে হলেও কিছু দিয়ে তবে ফেরাতে হয়। চা খেতে খেতে সরজিৎ ওর জীবনের কাহিনী শোনালো। চমকপ্রদ কিছু নয়, প্রায় সবটাই মামুলি। লেখাপড়া বেশি দূর হয়নি। মা বাবাকে ছোটবেলায় হারিয়েছে। মামা বাড়ি থেকে কোনো রকমে ম্যাট্রিক পাশ করেছিল, আর বেশি দূর পড়ার কোনো সম্ভাবনা ছিল না। তবু কলকাতায় পালিয়ে এসেছিল এক বস্ত্রে 6 আনা সম্বল করে। পড়াশোনার কিছু সুবিধে করতে পারেনি, কিন্তু ভাগ্যক্রমে চাকরি পেয়েছিল। আর সে কত রকমের চাকরি! মুদি দোকানে শুধু খোরাকে আর 2 টাকা পেত। সেই থেকে এক দপ্তরিখানায়, দপ্তরিখানা থেকে বইয়ের দোকানে, বইয়ের দোকান থেকে। লীলার মুখের দিকে চেয়ে সরজিৎ বলল, থাক, এত কথা শুনবার আপনার ধৈর্য থাকবে না। পকেট থেকে সিগারেট বার করে ফস করে ধরালো, এবং লীলা লক্ষ্য করল সেই আশ্চর্য উপায়ে ডান হাতে। সরজিৎ ফের বলতে শুরু করল, এটুকু শুধু জেনে রাখুন, দিন কতক এক রেলওয়ে লেভেল ক্রসিংয়ের গুমটি ঘরেও কাজ করেছি। সেখানেই বাঁ হাতটা কাটা যায়। কাটা যায়? সবিষয়ে জিজ্ঞাসা করল লীলা। কাটা যায়। সরজিৎ কথাটার পুনরুক্তি করল, দেখছেন না আমার বাঁ হাত নেই। প্যান্টের পকেট থেকে হাতটা বার করে শার্টের আস্তিন গুটিয়ে টেবিলের উপর রাখল সরজিৎ। কোনও থেকে কবজি অবধি একখানা কাঠ শুধু। তারপর ইস্পাতের 5টা আঙ্গুল তীক্ষ্ণভাবে এগিয়ে এসে যেন দৃষ্টি বিদ্ধ করছে। লীলা শিউরে উঠল একবার, এবং সেটা সরজিতের কাছে গোপন রইল না। ভয় পেলেন? আস্তিনটা আবার টেনে দিয়ে হাতটা পকেটে পুরে সরজিৎ জিজ্ঞাসা করল। লীলা অপ্রতিভভাবে বলল, না। তারপর বলুন। এতক্ষণে বুঝি বোঝা যাচ্ছে লোকটাকে। এর একটা অঙ্গ নেই, সেটা ঢাকতেই একটা স্মার্টনেসের অভিনয় করতে হয়, চটপটে ভাব দেখাতে হয়। এমন যে স্বাস্থ্য, শার্টের নিচে স্ফুরিত পেশির ইঙ্গিত, সব কেমন মেয়েকে মনে হলো লীলার। ওর চোখ দুটির তীব্র ঔজ্জ্বল্যের নিচেও একটা দৈন্য লুকানো, যা মুগ্ধ করে, করুণাও আনে। রাস্তায় নেমে সরজিৎ বলল, এখনো আমার সংগ্রাম শেষ হয়নি। ভালো করে দাঁড়াতেই পারছি না, বাজার খারাপ, আমার স্টক কম, খুচরো কারবার, আমার কোটেশনে একটু জড়াই হয়। বড় বড় ব্যবসাদারদের মতো তো কম মার্জিনে ছাড়তে পারি না। আর আমাদের দেশে দেশপ্রীতি সব মুখে মুখে, বিলিতি জিনিস পেলে কেউ দেশি জিনিস ছোঁয় না। তবে হাল ছাড়িনি। দমদমের ওদিকে একটা ছোট বাসা নিয়ে আছি। কালিটা আমার নিজের, তাছাড়া ছোটোখাটো 2-একটা টয়লেটের উপাচারের ফর্মুলা নিয়ে নাড়াচাড়া করছি। এ থেকে বড় একটা পারফিউমারি আমি গড়ে তুলবই। আপনারা রইলেন, দেখবেন একটু আধটু। লীলা প্রতিশ্রুতি দিল, দেখবে।
ওরা বাসার কাছাকাছি এসে গিয়েছিল। সরজিৎ বলল, চলি তাহলে, নমস্কার, শিগগিরই একদিন আপনার স্কুলে যাব। নমস্কার, বলল লীলা। কিছুক্ষণ চেয়ে রইল পেছন ফিরে, সেই উদ্ধত চলার ভঙ্গি, পকেটে একটা হাত ঢোকানো, কিন্তু সেরকম বিসদৃশ্য বোধ হলো না। একটা হাত নিয়ে অদৃষ্টের সঙ্গে যুদ্ধছে লোকটা, ভাবতেও ভালো লাগলো। আঘাত আছে, কিন্তু পরাজয় নেই, ভিক্ষা নেই, তবু প্রাপ্য আদায়ের প্রতিশ্রুতি আছে। আবার দীর্ঘ পদক্ষেপে শুধু দৃঢ়তাই নেই, একটু কাঁপা কাঁপা অসহায়তাও আছে যেন। হয় লোকটাকে ভালো লাগবে না, ওর আলাপচারিতাকে যেচে এসে ভাব করার মতো মনে হবে, নয়তো ওর সবটুকু ভালো লাগবে, চলাফেরা, আলাপ, এমনকি প্যান্টের পকেটে লুকোনো হাত নিয়ে অখণ্ড যে মানুষ, তাকে। হেডমিস্ট্রেসকে আগেই বলে রেখেছিল। সরজিৎ নিজেও এর পরে এসে আলাপ করে গেল। কিছু কিছু জিনিস হেডমিস্ট্রেস সেদিনই নিলেন, প্রায় 20 টাকার মতো। এছাড়া মাসে প্রায় টাকা 50 মতো জিনিস নিতে পারবেন বলে প্রতিশ্রুতি দিলেন। সামনেই টার্মিনাল পরীক্ষা, সেজন্য খাতার কাগজও চাই। সেদিন খুব খুশি খুশি দেখালো সরজিৎকে। রাস্তায় এসে লীলাকে বলল, আমার সত্যি খুব উপকার করেছেন। কুণ্ঠিত হয়ে লীলা বলল, এ আর কি, এতে আপনার কতই বা থাকবে? সরজিৎ বলল, 10%-এর উপর। তাছাড়া কালিটা আমার, ওটাতে তো 50%। অবশ্য টাকার অঙ্কই শুধু নয়। আবার উচ্ছ্বাসের মুখে কি বলে বসে ঠিক নেই। লীলা তাড়াতাড়ি বলল, আর বেশি দূর যাব না, টিফিনের পর আমার আবার ক্লাস আছে। এই পার্কটায় তবে একটু বসে চলুন। দুপুরের দিকে পার্কটা এমনিই নির্জন। এক কোণে কতগুলো লোক তাস খেলছে, চীনে বাদামওয়ালা ঝিমোচ্ছে এক কোণে। চাকরির জন্য হাঁটাহাঁটি করে হয়রান হয়ে 2-4 জন ছায়ার নিচে বেঞ্চের উপর ঘুমিয়ে। যত্ন করে লাগানো সিজন ফ্লাওয়ারগুলোও যেন ঝিমিয়ে পড়েছে। সকালে রোদ্দুর ওদের ফুটিয়েছিল, রোদ্দুরে এখন সব রস টেনে নিচ্ছে। ঘাসের উপর বসল দুজনে। খানিকক্ষণ কোনো কথা হলো না। সরজিৎ একটু পরে পকেটে হাত ঢুকিয়ে একটা বাক্স বার করে বলল, হাত পাতুন। কঠিন হয়ে উঠেছিল লীলার মুখ। বলল, এ আবার কি? খুলেই দেখুন না। স্পর্ধার সীমা নেই। কি উপহার এনেছে দেখো। ছোট্ট শিশিতে এসেন্স, একটা কৌটো স্নো কিংবা ক্রিম হবে বুঝি। যেমন রুচি তেমনি সাহস। কিনে এনেছেন তো? সরজিৎ বলল, কিনে আনিনি, আমার নিজের হাতে তৈরি। সেদিন আপনাকে বলেছিলাম না ফর্মুলার কথা, তাই থেকে এ হয়েছে। প্রথম তৈরি জিনিস, আপনাকেই দিলাম দুটো। কিছু অন্যায় হয়েছে? অন্যায়? খুশিতে উজ্জ্বল হয়ে উঠল লীলার মুখ। আপনি নিজের হাতে তৈরি করেছেন? সত্যি? কৌটো খুলে নাকের কাছে এনে প্রাণ ভরে টেনে নিল গন্ধ। তবে এবার আপনার ফার্ম পুরো দস্তুর পারফিউমারি হয়ে গেল। হলোই তো। উৎসাহ পেয়ে সরজিতের মুখ খুলে গেল। অবশ্য বাজারে চালাতে এখনো কিছু বেগ পেতে হবে, বিজ্ঞাপন ইত্যাদির খরচাও কম নয়। আপনি অবশ্য আপনার চেনাশোনা মেয়ে মহলে বলে দিতে পারেন। পারবই তো, বলল লীলা। আমার আরও ইচ্ছা আছে, সরজিৎ বলে গেল। একটা সুগন্ধি তেলের ফর্মুলা পেয়েছি, এছাড়া পাউডার, আলতা, এমনকি সাবান পর্যন্ত। আমার স্বপ্নের কুলকিনারা নেই লীলা দেবী। তারপর লীলার মুখের দিকে চেয়ে বলল, যাবেন একদিন আমার বাসায়, নিজে চোখে দেখে আসতে পারবেন সব। আমার ল্যাবরেটরি, সামান্যই আয়োজন, কিন্তু একটা বৃহৎ পরিণতির সূচনা দেখতে পেতেন। আপনার বাসায়?
বিস্মিত ভীরু ভীরু গলায় লীলা জিজ্ঞাসা করল, আর কে আছেন? প্রশ্নটা নিজের কানে অর্থহীন, অতি সাবধানী বোকা বোকা শোনালো। আমার এক পিসিমা আছেন, বলল সরজিৎ। তারপর লীলার মুখের দিকে চেয়ে ওর প্রশ্নের আসল উদ্দেশ্য বুঝতে পেরে বলল, ভয় নেই, স্ত্রী ভূমিকা বর্জিত বাড়িতে আপনাকে নিয়ে যাওয়ার নিমন্ত্রণ করব এমন কাণ্ডজ্ঞানহীন এখনো হয়নি। লজ্জিত হয়ে লীলা বলল, সেজন্য নয়, সে কথা ভেবে বলিনি। আমার আবার রবিবার ছাড়া ছুটি নেই কি না, অন্যদিন টিউশনি, দুপুরে স্কুল। বেশ, তবে রবিবারে যাবেন, বলল সরজিৎ। লীলা সম্মতি দিল, কিন্তু রবিবার মানে যে একেবারে পরের রবিবার তখন বুঝতে পারেনি। খেয়ে উঠে একটু গড়িয়ে নেবে ভেবেছিল, ঠিক এমন সময় সরজিৎ এসে হাজির। চলুন। বারে কোথায়? মনে নেই? আজ আমার ওখানে যাবেন কথা দিয়েছিলেন। দিয়েছিলাম বুঝি? কি আশ্চর্য দেখুন। লীলা বলল, একেবারে মনে নেই, যেতেই হবে? জিজ্ঞাসা করে সরজিতের মুখের দিকে তাকিয়ে বুঝল এ প্রশ্ন একেবারেই নিরর্থক। যেতে হবেই, এসেছে যখন। একটু বসুন, তৈরি হয়ে নেই। তৈরি হতে সেদিন সময় লীলার কিছু বেশিই লাগলো। ঘণ্টাখানেক আগেই স্নান করেছে, তবু আরেকবার সাবান দিয়ে মুখ ধুতে হলো। পোশাকে বাহুল্য কোনোদিনই ছিল না, না ছিল শখ, না ছিল সামর্থ্য। আজ মনে হলো বাইরে বেরোবার উপযোগী জামা কাপড় আর দু একটা বেশি থাকলে কিছু ক্ষতি হতো না। শ্যামবাজারে বাস বদল করতে হলো। পেরিয়ে গেল বেলগাছিয়ার পুল, তারপর যশোর রোড, মসৃণ পথ। শহরতলির এদিকটাতে লীলা কখনো আসেনি। কয়েকটা বড় বড় কারখানা পেরিয়ে অ্যারোড্রোম, তারপর থেকেই গ্রামের ছোপ লাগলো। রাস্তার দুপাশে ষাঁড় দিয়ে দাঁড়িয়ে আছে শিশু, শিরীষ, বট, অশ্বত্থ, কচিত কৃষ্ণচূড়া, ঝাউ আর দেবদারু, ঝাঁকড়া চুল গ্রামীণের মতো পলাশ, লাল আর সবুজ, মাঝখান দিয়ে পথ, গির্জার খিলানের মতো। দুধারের মাঠের মাঝে মাঝে অসম্পূর্ণ ইটের পাঁজা। এসে গেছি, আসুন নামি। সরজিতের কথায় চমক ভাঙল। এখানেই? আবার কত দূরে? বারাসাত যেতে যান নাকি? যশোর রোড থেকে ছোট একটা রাস্তা ধরে এগিয়ে এসে মাঠের রাস্তা। আপনার হয়তো চলতে অসুবিধে হবে, সরজিৎ বলল। কিছু মাত্র না, আমার বেশ ভালোই লাগছে। কানের পাশ দিয়ে শোষ হাওয়া, প্রান্তরের একটা নিজস্ব সুর আছে। লীলা ভাবল, এটা বুঝি নিয়ত প্রবহমান হাওয়া, যা কখনো ফুরায় না। দূরের গাছগুলোর একটা পাতাও নড়ছে না, তবু কানের কাছে এই গুনগুন আসে কোথা থেকে। খানিকটা এগোতেই আবার লোকালয়ে পড়ল। শহরের সঙ্গে তফাৎ সহজেই চোখে পড়ে। শহরের বাড়িগুলো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে উঠছে, কে কাকে ছাড়িয়ে যাবে। আর এখানে এক একটি জায়গায় কতগুলো কুঁড়ে ঘর একসঙ্গে জড়সড় হয়ে আছে, একে অপরের উপর ভর করে। গাছের ছায়ায় ছায়ায় অন্ধকার। নিজের পায়ের শব্দে নিজেরই চমক লাগে। আম, জাম, আমলকি, কামরাঙা আর জামরুল, পাতায় পাতায় পাখির কলস্বর। আমার বাসা, একটু দেখে আসবেন, বাঁশের মাচাটা বড় দোলে। এতক্ষণ যেন স্বপ্ন দেখছিল, এবার লীলা ফিরে এলো বাস্তবে। খানতিনেক ছোট বড় ঘর, একটার দাওয়া পাকা, বাকি দুটোই কাঁচা। জানালা বন্ধ থাকায় ঘরটা স্যাঁতস্যাঁতে লাগছিল।
সরজিৎ খুলে দিল। তারপর ডাকল, পিসিমা, পিসিমা। পিসিমা আসতেই লীলা খানিকটা ইতস্তত করে প্রণামী করল। সরজিৎ বলল, আপনারা গল্প করুন বসে, আমি হাত মুখ ধুয়ে আসছি। পিসিমা বললেন, তোমার কথা আমি ওর কাছে অনেকবার শুনেছি, তুমি ওর জন্য অনেক করেছ। লীলা কুণ্ঠিত হয়ে প্রতিবাদ করল। সরজিৎ ফিরে এসে বলল, আসুন, আমার ল্যাবরেটরি দেখবেন। গোটা কত কাঁচের নল, খালি শিশি আর ছোট বড় বোতল মিলিয়ে ডজন কয়েক। এরই নাম সরজিৎ দিয়েছে ল্যাবরেটরি? মুহূর্তে লীলার সব উৎসাহ নিভে গেল। একে ভিত্তি করে উঠে দাঁড়ানোর স্বপ্ন দুরাশা ছাড়া কি? চেয়ে দেখল আশাদীপ্ত চোখে সরজিৎ তাঁর দিকে তাকিয়ে। লজ্জিত হয়ে পড়ল লীলা, বলল, বাহ, বেশ তো। আর অমনি খুশি হয়ে উঠল সরজিৎ, আপনি এনকারেজ করছেন? অনর্গল কথা বলে গেল, দু একটা প্রিপারেশনের তাৎপর্য বুঝিয়ে দিল সংক্ষেপে। আপনার মনে হয় না এর পসিবিলিটি প্রচুর? আরও যখন বড় হব তখন একটা কারখানা করব, সামনের এই জমি এবং জলাটা কিনে নেব। ভিজে মাটির গন্ধ লাগছে নাকে। শীতের বেলা গড়িয়ে এলো, ঘরখানা অন্ধকার প্রায়। একটা হাত ঘুরিয়ে সরজিৎ বিশদ ব্যাখ্যা করছে। কাটা হাতটা অসতর্কভাবে ঝুলছে এখন। আর সরজিতের ভবিষ্যতের স্বপ্ন দেখা চোখ দুটো চুরুটের আগুনের মতো জ্বলছে। হঠাৎ কেমন শিউরে উঠল লীলা, শরীরটা ছমছম করে উঠল। বলল, চলুন যাই। এক্ষুনি যাবেন? সরজিৎ একটু যেন দমে গেল। চলুন তবে। পিসিমা ইতিমধ্যে চা তৈরি করেছিলেন। খেয়ে আর লীলা বসল না। এসো মাঝে মাঝে। পিসিমা এগিয়ে দিতে এসেছিলেন। তার কণ্ঠে অনুনয়ের সঙ্গে কাতরতা শোনা গেল, অন্তত তাই মনে হলো লীলার। আসব, লীলা বলল, যদিও সে ইতিমধ্যে স্থির করেছিল আর কোনোদিন আসবে না। পিসিমার কণ্ঠের ব্যাকুল কাতরতা থেকে সহজে অনুমান হয় সরজিতের আত্মীয় বন্ধু বেশি নেই। নির্বান্ধব পুরীতে পিসিমা আছেন একলাই, দিনের পর দিন, মাসের পর মাস। লীলাই হয়তো এ বাড়িতে প্রথম অতিথি। সেদিন বাড়ি ফিরে পোশাক বদলাতে বদলাতে লীলা নিজেকে প্রশ্ন করেছিল, তার এই আকস্মিক আশাভঙ্গের হেতুটা কি? কি দেখবে বলে আশা করে গিয়েছিল, কি দেখতে পায়নি? সন্দেহ নেই, দূর থেকে সরজিতের বিচিত্র ব্যক্তিত্ব ওর মনে সামান্য একটু রঙিন অনুভূতি এনে দিয়েছিল। এই লোকটি অদৃষ্টের সঙ্গে এক হাতে পাঞ্জা কষছে। চিত্রটি সম্ভ্রম এনেছিল মনে। সেই সম্ভ্রম থেকে এসেছে কৌতূহল, যাকে খেয়ালও বলা যায়। কিন্তু কাছে এসে বিকলাঙ্গ জীবনের স্বরূপ দেখে বুঝি স্তম্ভিত হয়ে গেছে। দূর থেকে মনে হয়েছিল ফিকে রঙিন, কাছে এসে দেখল রক্তের মতো গাঢ় লাল। সব হয়ে পিছিয়ে এসেছে, পালিয়ে বেঁচেছে। খসে খসে পড়া মাটির দেওয়াল, স্যাঁতস্যাঁতে ভেজা মাটি, সমস্ত উঠোন ভরে হাঁস মুরগি পায়রার সদৃশ্য বিচরণ। দূর থেকে বাহবা দেওয়া চলে, কাছে এসে অংশীদার হওয়া চলে না। চা ঢালতে ঢালতে পিসিমা গল্প করেছিলেন, ওকেও বেরোতে হয় সরজিতের তৈরি জিনিস নিয়ে। বুড়ো মানুষ, পেরে উঠিনি, একটুকুতে হাঁপিয়ে পড়ি। আমার কাছ থেকে কেউ জিনিস কিনতে চায় না, আক্ষেপ করে বলেছিলেন। শুনতে শুনতে ঠোঁটের কাছে চায়ের বাটি বিষিয়ে উঠেছিল।
পিসিমা বুড়ো মানুষ, ক্যানভাসার হিসেবে অযোগ্য। তাই কি সরজিৎ ওকে এখানে এনেছে? ওকেও তার বণিক বৃত্তির জোয়ালে জুতে দিতে চায় বুঝি? সন্দেহ এসেছিল মনে। চলে আসবার সময় সরজিৎ বলেছে, এক্ষুনি যাবেন? বাড়ির পেছনে একটা পোল্ট্রি করেছি, দেখে যাবেন না? না। আর ছোট একটা বাগানও করেছি, এ থেকে পরে হয়তো নার্সারি চলতে পারে একটা। তবে একলা মানুষ। সরজিৎ হেসে বলেছিল, তাতে আবার একটা মোটে হাত, সব পেরে উঠিনে। তাই বুঝি আমাকে এনেছেন? রূঢ় এই প্রশ্নটা এসেছিল জিহবাগ্রে, কিন্তু লীলা নিজেকে সংবরণ করেছে। মনে মনে স্থির করল লীলা আর কখনো দমদমে যাবে না। কি কাজ সরজিতের সঙ্গে এত মাখামাখির? কতদিনেরই বা চেনা। কালি, নিব, পেন্সিল বিক্রি করতে এসেছিল, লীলা সাহায্য চেয়েছিল, সে সাহায্য তো লীলা যথাসাধ্য করেছে। এর চেয়ে বেশি ঘনিষ্ঠতা মারাত্মক হবে। প্রথমত লীলা কাউকে বিয়েই করবে না। মা, বাবা, ভাই বোনের এই গোটা সংসারটার বোঝা তাঁর ঘাড়ে। বিয়ে যদি কখনো করতেই হয়, তবে এমন কাউকে করবে যে সঙ্গতিপন্ন, অন্তত এই সংসারটার দায়িত্বও নিতে পারবে। সরজিৎ নিজেই টলমল করছে। চিন্তার রাশ টেনে দিল লীলা। এসব কথা ভাবছে কেন? সরজিৎ তো কখনো আভাসও দেয়নি। লীলার কাছে সহানুভূতি পেয়েছিল, হয়তো জীবনের প্রথম সহানুভূতি, তাই উৎসাহ নিয়ে ওকে সঙ্গে নিয়ে বাসায় গেছে। হয়তো আর কোনো কথা সরজিৎ নিজেই ভাবেনি। আর এমন পাগলের দুরাশা কি সরজিতের হবে? ঠিক দুদিন পরে স্কুলে ঢুকবার সময় গেটের সম্মুখে সরজিৎকে পায়চারি করতে দেখে লীলা জ্বলে উঠল। বাঁ হাতটা পকেটে, ডান হাতে ব্যাগ, ঠোঁটে সিগারেট। কেমন নিশ্চিন্ত হয়ে ঘুরছে দেখো। মেয়ে স্কুলের সামনে কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে, নিশ্চয় কোনো অভিসন্ধি আছে। আজ আবার এসেছেন কেন? সামনে গিয়ে রূঢ় কণ্ঠে লীলা জিজ্ঞাসা করল। আপনাকে তো হেডমিস্ট্রেসের সঙ্গে পরিচয় করে দিয়েছি, আর কি চাই? বিস্ময়ে, অপমানে একেবারে সাদা হয়ে গেল সরজিতের মুখ। আর অস্ফুট নিরস কণ্ঠে বলল, আর কিছুই চাই না। আপনাকে ধন্যবাদ, কিন্তু সেদিনকার পেমেন্টটা এখনো কিছু বাকি আছে। আরও কি কি কঠিন কথা বলবে বলে লীলা স্থির করে রেখেছিল, কিন্তু পেমেন্টের কথা শুনে যেন একটু চমকে গেল। পেমেন্ট? শুধু টাকা চাইতে লোকটা এসেছে নাকি? আসুন বলে সরজিৎকে নিয়ে গেল অ্যাকাউন্টেন্টের কাছে। লিখিয়ে দিল চেক। চেকটা নিয়ে সরজিৎ আর দাঁড়ালো না, শুষ্ক একটা নমস্কার মাত্র করে রাস্তায় গিয়ে নামল। একটু এগিয়ে স্টপেজের ধারে ট্রামের অপেক্ষা করতে লাগলো। ট্রাম এলো প্রায় বোঝাই হয়ে। স্টপেজে দাঁড়ালো কি দাঁড়ালো না, ব্যস্ত হয়ে উঠে পড়ল সরজিৎ। লীলার মনে হলো পড়ে যাচ্ছিল, হাতল ধরে কোনো রকমে সামলে নিল। আহা, একখানা মোটে হাত। একটু আগে অভদ্র ব্যবহার করেছে, সেজন্য মনে মনে অনুতপ্ত হলো লীলা। হয়তো সত্যি ওর টাকার দরকার, পেমেন্টের জন্য এসেছিল, শুধু পেমেন্টের জন্যই। পরের রবিবার যখন দমদমের বাসে নিজে থেকে চড়ে বসল, তখন লীলাও কম বিস্মিত হয়নি। নিজেকে বোঝালো, গত সপ্তাহে যে অপমান করেছি তার জন্য মার্জনা চাইতে যাচ্ছি। এ শুধু ভদ্রতা বোধের তাগিদ, কর্তব্য। দু একবার ভুল করে রাস্তা সে চিনে বার করলেও ঠিক। বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে সরজিৎ একটা বই পড়ছিল। লীলাকে দেখে ওর মুখে যে দীপ্তি দেখা গেল, সেটুকু গোপন করতে চেষ্টাও করল না। বইখানা মুড়ে রাখলো চেয়ারের হাতলে,
চেঁচিয়ে ডাকল, পিসিমা, ও পিসিমা, দেখে যাও কে এসেছে। স্মিত মুখে পিসিমাও এসে দাঁড়ালেন দরজায়। এসো মা, এসো। লীলা লক্ষ্য করল সে এলেই এরা দুজনেই কেমন উচ্ছ্বসিত হয়ে ওঠে। মৃতকল্প আবহাওয়ায় যেন স্পন্দন লাগে। বাইরে থেকে কেউ যে এত দূরে কষ্ট করে এসেছে, ওদের পাশে এসে দাঁড়িয়েছে, এজন্য বুঝি পিসিমা কৃতজ্ঞ বোধ করেন। নির্জন দ্বীপে পরিত্যক্ত দুটি প্রাণী যেন দিগন্তে সাদা পালের চিহ্নটুকু দেখা গেলেও উদ্বেল হয়ে ওঠে। নিজের কাছে নিজেই কেমন অপরাধী মনে হতে লাগলো লীলার। এরা তো কই জিজ্ঞাসা করল না কেন এসেছে, কোনো কৈফিয়ত চাওয়া নেই, অভিযোগ নেই, এসেছে যে এতেই খুশি। পিসিমা বুঝি কালির বড়িতে স্ট্যাম্প দিচ্ছিলেন। অল্প অল্প কালি লেগেছে তার কাপড়ে, ঘাম মুছতে গিয়ে কপালেও। সেখানে গিয়ে লীলা বসে পড়ল। আমিও স্ট্যাম্প লাগাবো পিসিমা। পিসিমা সম্বোধনে নতুন একটা সম্পর্কের ইঙ্গিত ধ্বনিত হয়ে উঠল। সেটা ধরা পড়ল লীলার কানেও। চোখে মুখে অকারণেই রক্ত ছড়িয়ে গেল। এ তো সহজ কাজ। তোমাদের কাছে সহজ বাছা, কিন্তু আমরা এই পেরে উঠিনে। ঘুরে ঘুরে সেদিন সরজিতের বাগান দেখল লীলা, পোল্ট্রিও। আপাতত হাঁস মুরগি সব ডজন খানেক করে আছে। সরজিৎ বলল, শেয়ালে নিয়ে যায়, ঠিকমতো দেখাশোনা হয় না তো। তবু যখন ডিম দেবে রোজ যদি 6 ডজন করে পাওয়া যায়, তবে বাজারে ডিম এখন 2 আনা করে। থাক, অত হিসেব করতে হবে না। লীলা হেসে বলল, কেবল লাভের কথা ভাবলে চলবে না, লোকসানের জন্য তৈরি থাকতে হয়। সে তো আছেই। অন্যদিকে চেয়ে সরজিৎ আস্তে আস্তে বলল। কিছুক্ষণ থেকে লীলা মৃদু ও মধুর একটা সৌরভ পাচ্ছিল। কিসের গন্ধ বলুন তো? পেছন দিকে তাকিয়ে সরজিৎ বলল, লেবু ফুলের। এমন চমৎকার! সরজিৎ একটা পাতা ছিঁড়ে আঙুলে অল্প একটু চটকে লীলার নাকের সম্মুখে ধরল। দেখুন দেখি। এতদিন লেবু খেয়েছেন, লেবু গাছ চেনেন না বুঝি? ঘুরে ঘুরে সরজিৎ ওর বাগান দেখালো। গোটা কতক ফুল তুলে বেঁধে দিল তোড়া করে। রোদ এরই মধ্যে কখন নিস্তেজ হয়ে এসেছে। সীমানার বাইরের ক্ষেত থেকে অর্ধপক্ষ রবি শস্যের ঘ্রাণ ভাসছে হাওয়ায়। সে হাওয়ায় ঠান্ডার অবসাদময় আমেজ। পায়ের নিচে নরম মখমলের মতো ঘাসের উপর খইয়ের মতো ফুল ছড়ানো। মাথার উপর কখন থেকে একঘেয়ে গুনগুন। মৌমাছি চাক বাঁধছে। বাসে তেমন ভিড় নেই। তবু সরজিৎ যখন প্রথম দুটো বাস ছেড়ে দিতে বলল, লীলা আপত্তি করল না। শীতের পড়ন্ত বেলার আলস্যটুকুর ছোঁয়া লেগেছে মনেও। দমদমে গেল পরের রবিবারেও। তারপরে রবিবারও বাদ গেল না। ক্রমশ ফি রবিবারেই। ছুটির দিন এলেই কি এক দুর্বার আকর্ষণ বোধ করে। প্রথমটা অস্বস্তি, ক্রমশ অস্থিরতা, অথচ কারণ বোঝা যায় না। শেষ পর্যন্ত প্রতি রবিবারেই দেখা যায় দমদমের বাসে লীলা উঠে বসেছে। গিয়ে খুব ভালো লাগে তাও নয়, কিন্তু খারাপ তো লাগে না। কি যেন একটা জাদু আছে বন্ধুর অসমতল মাঠের, রবি শস্যের আঘ্রাণের, নিঃসঙ্গ ঘুঘু কণ্ঠের, লেবু পাতার মিষ্টি মধুর সৌরভের। একখানা হাত শুধু দূরেই ঠেলে দেয় না, একটা রহস্যময় পদ্ধতিতে কাছেও টানে। সেই ছমছমে ঠান্ডা প্রায় অন্ধকার ঘরটায় ঢুকলে শরীরটা শিউরে ওঠে, রোমাঞ্চ হয়। কিন্তু রোমাঞ্চ তো শুধু ভয়েই হয় না। নিজেকে ক্রমশ একটা জালে জড়িয়ে ফেলছে লীলা।
স্পষ্ট বুঝতে পারে এদের দ্বৈত সংগ্রামের সঙ্গে অলক্ষ্যে কবে যেন নিজেও যুক্ত হয়ে গেছে। অথচ এ তো সে চায়নি। সরজিতের তৈরি প্রসাধন উপচার নিয়ে নিজের পরিচিত মহলে ইতিপূর্বে 2-4 বার গেছে। সাফল্য আশানুরূপ না হোক, পেয়েছে। 5 টাকার জিনিসও যেদিন চালাতে পেরেছে সেদিন আনন্দ হৃদয়ের কুল ছাপিয়ে পড়েছে। আবার কখনো কখনো সরজিতের প্রতি অকারণেই সমস্ত চিত্ত বিরূপ হয়ে গেছে। কঠিন আঘাত করতে চেয়েছে এই মানুষটিকে। আবার পরক্ষণে হয়তো নিজের কাছেই নিজে লজ্জিত হয়েছে। দোষ তো সরজিতের নয়, এই দ্বন্দ্ব লীলার মনের, নিজের রুচি আর অন্ধ আকর্ষণের সংঘাত, নিজের সঙ্গে ক্লান্তিকর এক লুকোচুরি। আবার নেশাও। জানে না ভবিষ্যৎ কি, জানে পরিণাম রমণীয় নয়, কিন্তু তবু রাশ টানতে পারে না। অস্বস্তিকর চিন্তার হাত থেকে নিষ্কৃতি পেতেই বুঝি লীলা সে সপ্তাহে খুব প্রাণপণ খাটল। যখনই অবসর পেয়েছে মিত্র কোম্পানির মাল নিয়ে দোকানে দোকানে ঘুরেছে। সাফল্য হয়েছে আশাতীত। পিসিমা যা পারেন না, এমনকি সরজ্জিত নয়, তা লীলাকে দিয়ে যেন অনায়াসে হয়। তার কাছ থেকে জিনিস রাখতে দোকানদারদের বিশেষ আপত্তি নেই। কথাবার্তায় লীলা স্মার্ট, আর লোকে তো বলে চেহারাটা এখন পর্যন্ত ভালোই। রবিবার গিয়ে সরজিৎকে হিসেব দিতেই সরজিৎ উচ্ছ্বসিত হয়ে উঠল। বলেন কি, 1000 টাকা? 1000 টাকার অর্ডার 1 সপ্তাহে? বুঝেছি, আর বেশি বাকি নেই, আমার সংগ্রামের দিন শেষ হয়ে এসেছে। আমি জানি, মা যখন পাশে এসে দাঁড়িয়েছেন তখন আর কোনো ভাবনা নেই। মা যেন সাক্ষাৎ লক্ষ্মী। পিসিমা পাশের ঘরে চা করতে চলে গেলেন। সেদিন বহুক্ষণ ধরে ওরা কারবারের উন্নতি সম্পর্কে পরামর্শ পরিকল্পনা করল। ল্যাবরেটরি ঘরটাকে আর একটু বড় করতে হবে। খবরের কাগজের মারফত প্রচার ব্যবস্থারও সময় এসেছে। দুজনে মিলে ওরা বিজ্ঞাপনের কপিও মুসাবিদা করল একটা। আর আর দরকার হয়তো লোক রাখতে হবে আরো 2-1টা। একজন লোক তো রেখেছি, সরজিৎ ঈষৎ হেসে বলল। তবে পার্ট টাইম, এই যা আসে আর চলে যায়, তাকে চিরকাল ধরে রাখা যায় না। কিন্তু যদি যেত। কি বলেন মিস সোম? লীলার মুখের সমস্ত রক্ত মুছে গেছে, হৃৎপিণ্ডের ক্রিয়াও যেন স্তব্ধ। কিছুদিন থেকে এই কঠিন মুহূর্তটির প্রতীক্ষা করছে, ভয় করেছে, দূরে সরিয়ে রাখতে চেয়েছে। সেই মুহূর্ত এলো আজ, শীতের এই দ্রুত ক্ষীয়মান দিনান্তে। কি উত্তর দেবে? ওর নিজের সঙ্গে বোঝাপড়ায় যে এখনো শেষ হয়নি। এগিয়ে এসে সরজিৎ ওর কাঁধে ও শক্ত ডান হাতখানা রাখল। আমি জানি লীলা, এ প্রশ্নের জবাব এত সহজে দেওয়া যায় না। আমি তোমাকে সময় দিলুম। সব দিক ভেবে তুমি 1 দিন 2 দিন 7 দিন পরে না হয় জবাব দিও। আমার সবই তুমি জানো, আমার দিক থেকে তো জানাবার কিছু নেই। শেষের দিকে ওর কণ্ঠস্বর ভারী হয়ে এলো। কঠিন একটা প্রয়াসে নিজের সমস্ত সত্তাকে ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ালো লীলা। আমি পরে আবার আসব, ক্ষীণ কণ্ঠে বলতে পারল শুধু। পরে? কিন্তু কত পরে লীলা? সাগ্রহে সরজিৎ জিজ্ঞাসা করেছে, কিন্তু জবাব পায়নি। লীলা দ্রুত পায়ে চলে এসেছে গেট খুলে সদর রাস্তায়। তারপর মসুরি, কলাইয়ের ক্ষেত আর পাখির কাকলি পেছনে ফেলে শ্যামবাজারের বাসে। দিন 2 বাদে একদিন সকালে পড়াতে গিয়ে দেখল বাইরের ঘরের সোফায় বসে কে খবরের কাগজ পড়ছে। ভঙ্গিটা মনে হলো চেনে, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারল না। পড়াতে পড়াতে একসময় রুবিকে জিজ্ঞাসা করল,
তোমাদের বাইরের ঘরে নতুন একজন লোক দেখলাম রুবি। কে বলো তো? নতুন লোক? ভ্রু কুঁচকে বলল রুবি। নতুন আবার কোথায়? ও, আপনি মামা বাবুর কথা বলছেন? জানেন লীলাদি, মামা বাবু আবার এসেছে। মামা বাবু? এক মুহূর্ত ভাবল লীলা। অনুপম এসেছে তাহলে। চিনতে তবে পেরেছিল ঠিক, কিন্তু অনুপমের স্বাস্থ্য এত ভালো হলো কবে থেকে? ওর পায়ের শব্দে কাগজ থেকে মুখ সরিয়ে একবার তাকিয়ে পরক্ষণে নামিয়ে নিয়েছিল। টকটকে ফর্সা মুখ, গাল দুটি বেশ ভরা ভরা, গেঞ্জিতে ঢাকা চওড়া বুক। এই যদি অনুপম হয় তবে আশ্চর্য রূপান্তর তো। লীলার একবার জানতে স্বাদ হলো অনুপমের সেসব পাগলামি এখনো আছে কিনা, কিন্তু রুবিকে সেসব কথা জিজ্ঞাসা করা চলে না। ভুল বানানার কোটেশনে ভর্তি চিঠিগুলোর কথা মনে পড়ে হাসি পেল। রুবি বলল, জানেন লীলাদি, মামা অনেক টাকা করেছে। এখান থেকে কানপুরে গিয়েছিল, সেখান থেকে হোশিয়ারপুর, সেখানে কন্ট্রাক্টারি করে নাকি বড়লোক হয়েছে। পড়াতে পড়াতে লীলা 2-4 বার দরজার দিকে তাকিয়েছিল। চটি পড়া দুটি পা পর্দার নিচে ঘুরঘুর করছে, দেখতে পাবে আশা করেছিল কিনা বলা যায় না। কিন্তু অনুপমের আর কোনো সাড়াই পাওয়া গেল না। হয়তো এখন ওর মনে লজ্জা আছে, হয়তো হয়তো ভুলেই গেছে। লীলা আবার পড়ানোই মন দিল। লন পেরিয়ে গেট খুলেছে, ছাতাটাও খুলতে যাবে, এমন সময় পেছন থেকে কানে এলো, শুনুন। লীলা ফিরে তাকালো। অনুপম। হাফ শার্ট আর ট্রাউজার্স, মুখে ফাল্গুনের সকালের নাতি উষ্ণ রোদ। অনুপম নমস্কার করল। চিনতে পারছেন না? লীলা যন্ত্রচালিতের মতো প্রতি নমস্কার করল, কিন্তু কি জবাব দেবে ভেবে পেল না। যাকে মাস কয়েক আগে ধমক দিয়েছিল, বেতটা হয়তো কুকুরের মতো যে সম্মুখ থেকে চলে গিয়েছিল মাথা নিচু করে, এ যেন সে নয়। অনুপম 2 পা এগিয়ে এলো। আপনি সেসব কথা ভুলতে পারেননি দেখছি। একসময় যেসব ছেলে মানুষই করেছি তার জন্য আন্তরিক মার্জনা চাইছি লীলা দেবী। একটু হেসে অনুপম আবার বলল, তাছাড়া সে সময় আপনি আমায় শাসন করে ভালোই করেছিলেন, নইলে হয়তো আমার চৈতন্য হতো না, জীবনে মানুষ হয়ে উঠবার সময়ই পেতাম না। লীলা তাকিয়ে দেখল, অনুপম মানুষ হয়েছে সত্যি। স্বাস্থ্য তো আশ্চর্য রকম ফিরিয়ে ফেলেছে। দাঁড়াবার ভঙ্গিতে একটা আত্মপ্রত্যয় ঋজুতা, কণ্ঠস্বরে সেদিনকার সেই ভিখারি আকুতির স্পর্শ মাত্র নেই। পরিচ্ছদেও বেশ রুচির পরিচয় আছে অনুপমের। শার্টের হাতা থেমেছে কোনোই অবধি, তার নিচে বাঁ হাতটার সুস্পষ্ট মণিবন্ধে সুদৃশ্য হাতঘড়িটির ব্যান্ড ভারী সুন্দর মানিয়েছে। সেদিকে চেয়ে লীলার দৃষ্টি স্থির হয়ে গেল। ওর দৃষ্টি অনুসরণ করে অনুপম একবার নিজের বাঁ হাতটার দিকে তাকালো, তারপর হাত ঘড়িটার দিকে। কুণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করল, কি দেখছেন বলুন তো ঘড়িটায়? সময় ভুল আছে? লীলা অপ্রতিভ হয়ে বলল, না। দৃষ্টি সরিয়ে নিল। সে তো হাত ঘড়িটা দেখছিল না। ওর অপলক দৃষ্টি নিবদ্ধ ছিল ওর বাঁ হাতটার দিকে। 2টো হাত বুকের কাছে নিয়ে কেমন স্বচ্ছন্দে দাঁড়িয়েছে অনুপম। দুটো হাত। অনুপম বলল, আপনাকে আমার আর মোটে একটি অনুরোধ করতে বাকি আছে লীলা দেবী। সেদিনকার সব দোষ ত্রুটি ভুলে যান, আমরা তো বন্ধুও হতে পারি। এবারও কোনো জবাব দিতে পারল না লীলা, ঘাড় নেড়ে সম্মতি জানালো। সেদিন স্কুল থেকে ফিরতে কিছু দেরি হয়েছিল। মা জিজ্ঞাসা করলেন, কোথায় গেছিলি? দমদম বুঝি? লীলা কোনো জবাব দিল না।
মা আপন মনে বলে চললেন, কি যে শুরু করেছিস তুই জানিস। ওই হাত কাটা সরজিতের সঙ্গে কিসের এত মেলামেশা? 5 জনে 5 কথা বলতে শুরু করেছে। ও ছোড়া নিজেরই চালচুলো ঠিক নেই। ওকে ব্যবসায় সাহায্য করেছিস, স্কুলে ওর জিনিস নিচ্ছিস, ভালো কথা। এরপরেও আসে কেন? ওর সঙ্গে নিজের জীবনটাকে জড়ালে তুই তো সুখী হবিই নে, এ দারিদ্র ঘুচবে না। মাঝখান থেকে আমরাও না খেয়ে মরব। তোর উপরেই তো সব নির্ভর করছে মা। মা আরো সন্নিহিত হয়ে এলেন, নিচু গলায় বললেন, একটা কথা বলবো লিলি, ভেবেচিন্তে জবাব দিবি। তুই যে বাড়ি পড়াস না, সে বাড়ির গিন্নি আজ দুপুরে এসেছিলেন। ভারী আলাপি মানুষ, এত বড় লোক, অথচ অহংকার নেই। কথায় কথায় বললেন ওর এক ভাই আছে, দেখতে শুনতে ভালো, পয়সাও আছে। কথার ভাবে বুঝলাম তোকে ওদের খুব পছন্দ। এখন তুই যদি মত করিস। কিছুক্ষণ অপেক্ষা করে মা বললেন, কি জবাব দিচ্ছিস না যে? ক্লান্ত গলায় লীলা বলল, আমি আবার কি দেখব মা, তোমার যা ইচ্ছে তাই করো। মা কাছে টেনে নিলেন মেয়েকে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই তো লক্ষ্মী, তোর ভালোর জন্যই বলা। বয়স পেরিয়ে যেতে বসেছে, তোকে দেখলে আমার দুঃখ হয় না ভাবছিস? এ বিয়ে হলে দেখবি কত সুখী হবি। আমাদের সংসারটাও একটা আশ্রয় পেয়ে দাঁড়াতে পারবে। আর যদি ওই ছোড়াটার সঙ্গে তোর জীবন জড়াস। কিন্তু মার কথাটার পুনরাবৃত্তি করবার প্রয়োজন ছিল না। লীলা স্থির করে ফেলেছে সরজিতের সঙ্গে ওর জীবন জড়াবে না। সরজিতের প্রশ্নের জবাব স্থির হয়ে গেছে। সংসারের কথা ভেবেছে লীলা, নিজের কথাও ভেবেছে, আর সংশয় নেই। তবু যখন পরদিন শেষ জবাব দিতে গেল, পা দুটো বারবার কাঁপল লীলার। বেলা শেষের ম্রিয়মান রোদে রবি শস্যের ক্ষেতের সবুজও আজ কেমন স্তিমিত। ওর পায়ের শব্দে একটা কাঠবিড়ালি পালিয়ে গেল আমলকি গাছের ডালে। হেলে পড়া খেজুর গাছের সূক্ষ্ম শীর্ষ পাতাগুলো বিঁধে গেছে পদ্ম পাতায়। বাঁশঝাড়ের আড়াল থেকে শোনা যাচ্ছে অলক্ষ্যে একক ঘুঘুর একঘেয়ে কণ্ঠ। সরজিৎ বাইরে বসে নেই, শোবার ঘরেও তাকে দেখা গেল না। কাছাকাছি কোথাও আছে ভেবে লীলা একটু বসল। অন্যমনস্কভাবে টুল থেকে একটা পত্রিকা টেনে নিতেই মেঝেয় ঠক করে একটা শব্দ হলো। ত্রস্ত হয়ে নিচের দিকে তাকাতেই লীলার দৃষ্টি স্থির, সমস্ত দেহ অসাড় হয়ে গেল। নুয়ে পড়ে সেটাকে তুলে যথাস্থানে রাখবে এমন শক্তিও নেই। সরজিতের কাঠের বাঁ হাতটা স্যাঁতসেঁতে স্বপ্নালোক ঘরের ভিজে মাটির উপর গড়িয়ে পড়েছে। এই পরিত্যক্ত ঘরে আর কেউ নেই, শুধু সে আর নিষ্পন্দ একখানি কাঠের হাত। ভাবতে আরেকবার কেঁপে উঠল লীলা, হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। অথচ উঠবে যে, ছুটে পালাবে, সে সামর্থ্য নেই। পক্ষাহত পতঙ্গগুলোকে এই ঘরের মৃত আবেষ্টনীর সঙ্গে কে যেন কঠিন নির্মম হাতে বেঁধে রেখেছে। সরজিৎ ঘরে ঢুকলো একটু পরেই, খালি গা, চুলগুলো ভিজে, কাঁধে গামছা, স্নান করে এলো। ওকে দেখে সরজিৎ একটু কুণ্ঠিত হয়ে পড়ল। কতক্ষণ থেকে বসে আছেন? আজ ফিরতে দেরি হয়েছিল, তাই অবেলায়। পিসিমা আবার গেছেন দক্ষিণেশ্বরে। ঝুঁকে পড়ে টেবিলের উপর কি যেন খুঁজছে সরজিৎ। তারপর এদিক ওদিক তাকাতেই মেঝেয় চোখ পড়ল। কুড়িয়ে নিল কাঠের হাতখানা, গামছা দিয়ে যেন কতকটা স্নেহে মুছে ফেলল মাটি। লীলা কাঠ হয়ে বসে বসে সব দেখল। একটু বসুন, এক্ষুনি আসছি বলে সরজিৎ আড়ালে চলে গেল। ফিরে যখন এলো
তখন পরিপাটি করে চুল আঁচড়ানো, বাঁ হাতটা অভ্যস্ত রীতিতে পকেটে। তক্তপোষের উপর লীলার কাঁচ ঘেঁষেই বসল সরজিৎ। তারপর লীলা, আমার সেদিনকার প্রশ্নের জবাব ঠিক করে এসেছো? লীলার ঠোঁট দুটো একবার কেঁপে উঠল, কোনো কথা ফুটল না। আরো কাছে এসে ওর কাঁধের উপর ডান হাতটা রাখল সরজিৎ। জানি তোমার লজ্জা করছে, থাক, তোমাকে মুখ ফুটে আর বলতে হবে না। ফিরে যখন এসেছো তখনই তোমার উত্তর আমি অনুমান করে নিয়েছি। লীলার একখানা হিম হাত সরজিতের হাতের মধ্যে টেনে নিল। লীলার সারা শরীর আরেকবার কেঁপে উঠল। আর অপেক্ষা করা চলে না, দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলে না। সমস্ত শক্তিকে অধরষ্ঠে কেন্দ্রীভূত করে লীলা ধীরে উচ্চারণ করল, ফিরে আসিনি, ফিরে যেতে এসেছি। নির্বোধ দৃষ্টিতে এক মুহূর্ত লীলার দিকে চেয়ে রইল সরজিৎ। ওর হাত থেকে লীলার হাতটা শিথিল হয়ে খসে পড়ল। লীলার কথার যেন মানে বুঝতে পারেনি এমনভাবে রক্তহীন মুখে শুধু বলল, ফিরে যেতে এসেছ? উঠে দাঁড়ালো লীলা। হ্যাঁ, ভেবে দেখলুম হয় না, পারবো না, আমি পারবো না। অস্ফুট গলায় সরজিৎ বলল, পারবে না? না। লীলা চৌকাঠ পর্যন্ত এগিয়েছিল, কিন্তু ততক্ষণে সরজিৎ উঠে দাঁড়িয়েছে। টলতে টলতে এগিয়ে এসেছে দরজা অবধি। পারবে না? কিন্তু কেন? কেন লীলা, কেন? যে হাতটা ক্ষণকাল আগে কোমল হয়ে লীলার কাঁধ স্পর্শ করেছিল, সেই হাতটাই অকস্মাৎ কঠিন ক্ষিপ্ত হয়ে গেছে। প্রচণ্ড বেগে ঝাঁকুনি দিচ্ছে লীলাকে, আর ক্রমাগত জিজ্ঞাসা করছে, কেন, কেন, কেন? কেন তবে এসেছিলেন? একদিন নয়, দুদিন নয়, একবার নয়, দুবার নয়, বারবার। কেন? কেন দিনের পর দিন এসে আমাকে উৎসাহ দিয়েছেন, কাজে সহায়তা করেছেন? কোনো মমতা যদি ছিল না, তবে কেন আমায় ভুল বুঝবার সুযোগ দিলেন? এ কি শুধু কৌতূহল, শুধু দয়া? লীলা নিজেকে ছাড়িয়ে নিল, অস্ফুট গলায় বলল, কৌতূহল, দয়া? ধীরে ধীরে লীলা এগিয়ে গেল। চাক থেকে উড়ে আসা দু একটি মৌমাছি উঠছে ইতস্তত, বাতাসে মৃদু গন্ধ, কে জানে হয়তো লেবু ফুলের। আকাশে সূর্যের শেষ আলোয় দু একটি চিল ডানা না কাঁপানো সাঁতার দিচ্ছে। পথের ধারের পুকুরের পানায় চুপ করে বসে আছে দু একটি বক। আর সরু সাদা সিথির মতো পথ, ফসল ধোয়া মাঠ পাড়ি দিয়ে দূরের অশ্বত্থ বটের ছায়ায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরেই ঝাপসা, তারপরেই অন্ধকার। এই দীর্ঘ পথ ওকে একলা পাড়ি দিতে হবে ভাবতেই লীলার পা দুটো অবশ হয়ে এলো। হাঁটতে যেন জোর নেই, চলতে গেলে লাউয়ের লতায় পা জড়িয়ে যায়। ফণিমনসার কাঁটা আঁচল আঁকড়ে ধরে। এই নিরালোক নিরানন্দ পরিবেশ তাকে কঠিন মায়ায় ঘিরেছে, বেঁধেছে দুশ্ছেদ্য মোহে। এই তমসা থেকে কেউ যদি তাকে হাত ধরে জ্যোতির্লোকে উত্তীর্ণ করে দিতে পারে, দিক। কিন্তু একা ওই ক্লান্ত পথ পাড়ি দেবার কথা ভাবতেই লীলা ভয় পেল। অন্যদিন ওর সঙ্গে থাকতো সরজিৎ, আর আজ পেছন ফিরে তাকালো। চৌকাঠে হাত রেখে সরজিৎ কাঠের পুতুলের মতো তখনও দাঁড়িয়ে, অবসন্ন ভঙ্গিতে দরজাটা ধরে আছে। পাংশু মুখখানা ঝুঁকে পড়েছে বুকের উপর। হঠাৎ দ্রুত পদশব্দ শুনতে পেয়ে চকিত হয়ে তাকালো সরজিৎ। লীলা ফিরে আসছে। প্রায় ছুটে এসে লীলা ওর পায়ের কাছে মাটিতে ধপ করে বসে পড়ল। শিথিল আঁচল পড়ল লুটিয়ে। ওকে আস্তে আস্তে তুলল সরজিৎ, গভীর মমতায় কাছে টেনে নিল। মোমের মতো সাদা দুখানি আকুল হাত
কখন জড়িয়ে গেছে গলায়। বুকের ওপর সিক্ত পক্ষ দুটি চোখের স্পর্শ। কান পাতলে শোনা যায় একটি দ্রুত শ্বাস, স্পন্দিত হৃদয়ের ওঠানামা, আর পরম আত্মসমর্পণের ভঙ্গিতে কাঁধের কাছে খোঁপা খোলা শ্রান্ত একটি মাথা এলানো। ধীরে ধীরে সেই মুখখানি সরোজিৎ তুলে ধরল। ফিরে যেতে পারেনি, ফিরে এসেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সন্তোষ কুমার ঘোষের লেখা একটি গল্প স্বয়ংবরা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।